আজকে বলবো হিস্ট্রি অফ ন্যাশনাল ইনকাম। কীভাবে এই কনসেপ্টগুলো আসলো ইন্ডিয়াতে, ভারতবর্ষে। ঠিক আছে, প্রথমে একটা জিনিস বলি যে ফার্স্ট এই ন্যাশনাল ইনকাম মেজার করার অ্যাটেম্প্ট করেন আমাদের দাদাভাই নওরোজি। সেটা কত? 1868 সালে। হ্যাঁ, সেই সময় অ্যানুয়াল পার ক্যাপিটা ইনকাম ছিল 20 টাকা। এরপরে প্রথম সায়েন্টিফিক মেথডে ন্যাশনাল ইনকাম কম্পিউট করে ডক্টর V.K.R.V. রাও 1931 থেকে 1932-তে। ঠিক আছে তো? তিনি এই সময় দুটো ভাগে ভাগ করেছেন, দুটো হেডে। একটা হলো প্রাইমারি সেক্টর আর দ্বিতীয়টা হলো সেকেন্ডারি সেক্টর ইকোনমিকে। তিনি যে সময় করেছিলেন সেই সময় পার ক্যাপিটা ইনকাম ছিল ভারতবর্ষে 62 টাকা। ঠিক আছে, এবার ফার্স্ট অফিসিয়াল স্টেপ কবে নেওয়া হয় ন্যাশনাল ইনকাম কম্পিউট করার জন্য? এইটা নেওয়া হয় আমাদের বিখ্যাত ব্যক্তি প্রশান্তচন্দ্র মহলানবিশ, PC মহলানবিশ। ঠিক আছে, উনি প্রথম এই ন্যাশনাল ইনকামটা কম্পিউট করেন অফিসিয়ালি। সেই সময় পার ক্যাপিটা ইনকাম ছিল কত? 225 টাকা। 225 টাকা ছিল সেই সময় আমাদের পার ক্যাপিটা ইনকাম ভারতবর্ষে। এরপর এই দেশ স্বাধীন হওয়ার পরে আফটার ইন্ডিপেন্ডেন্সের পরে আমাদের CSO গঠিত হয়, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস। এদের ওপর দায়িত্ব ছিল জিডিপি কম্পিউট করার জন্য, কারণ আমরা বলেছি ন্যাশনাল ইনকাম জিডিপি দিয়ে মাফি। আচ্ছা, এই যে এর জিডিপি হওয়ার জন্য সার্ভে করতো NSSO, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। ঠিক আছে তো? এরপর মজার ঘটনা হলো আমাদের নতুন সময় 2019 সালে এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট কি করলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বললো না ঠিক আছে, এই CSO প্লাস এই NSO এদেরকে মার্জ করে দিয়ে নতুন অফিস হলো NSO। এই NSOর নাম হলো কি? ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। ঠিক আছে, এই NSO কার আন্ডারে কাজ করছে? মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন আন্ডারে NSO কাজ করে। ঠিক আছে, এইবার দেখো তোমাদের বলি, একটু ভিতরে যাই ব্যাপারটা, যে NSO তো ফাংশনটা কী হবে? NSO ফাংশনটা হবে এখানে 3 জন ডিরেক্টর জেনারেল থাকবে। ঠিক আছে তো এর ক্ষেত্রে? আচ্ছা, এই 3 জন ডিরেক্টর জেনারেল কন্ডাক্ট করবে NSO অফিসটাকে। আর এইবার তোমাদের বলি, এই যে NSO বর্তমানে আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে 3টে সেক্টরে ভাগ করেছে, প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। ঠিক আছে তো? 3টে হেডে ভাগ করেছে আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে, প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। এবার আমরা যাই যে এই যে সেক্টরগুলো আছে, এই সেক্টরের আন্ডারে কী কী জিনিস আছে? প্রাইমারি সেক্টরের আন্ডারে কী কী আছে? এগ্রিকালচার, 2 নম্বর আছে ফরেস্ট্রি, মানে জঙ্গল বা জঙ্গলজাত জিনিস, ফিশিং এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি। ঠিক আছে তো? এইটা হলো প্রাইমারি সেক্টরের মধ্যে। আচ্ছা, সেকেন্ডারি ওদেরকে আমরা বলতে পারি ইন্ডাস্ট্রি সেক্টর। সেকেন্ডারি সেক্টরের মধ্যে কী কী আছে? মাইনিং আর কোয়ারিং, ম্যানুফ্যাকচারিং
ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই এবং আরও যারা আমরা ইউটিলিটি সার্ভিসগুলো ইউজ করি। সঙ্গে সেকেন্ডারির মধ্যে আছে এই যে কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন, বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনগুলো। আচ্ছা, টারশিয়ারি সেক্টরের মধ্যে কী কী আছে? টারশিয়ারি সেক্টর একে আমরা বলছি সার্ভিস সেক্টর। এখানে এই যে ট্রেড, হোটেল, ট্রান্সপোর্ট, বিভিন্ন রকম জিনিস, কমিউনিকেশান, ফিনান্সিয়াল, রিয়েল এস্টেট যে ব্যবসাগুলো হচ্ছে, প্রফেশনাল সার্ভিস যে সমস্ত আমরাগুলো দেই, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সবগুলো, ডিফেন্স, এগুলো সব আমাদের পড়ে যাচ্ছে টারশিয়ারি সেক্টরের মধ্যে। এবার তোমাদের নেক্সট আমি যদি বলি যে কিছু কনসেপ্টের আবার বলি এই ন্যাশনাল ইনকামের আন্ডারে কী কী কনসেপ্ট আছে। ধরো যদি বলি যে ডোমেস্টিক বলছিলাম একটু আগে না, ডোমেস্টিক বা ইকোনমিক টেরিটরি। টেরিটরি মানে কি আমার ভৌগোলিক এরিয়া বা প্রশাসনিক এরিয়া যেটা থাকবে ডোমেস্টিক। ডোমেস্টিক মানে কি, এই যে ডোমেস্টিক মানে আমার দেশের মধ্যে যা কিছু আছে সেটা ডোমেস্টিক। দেশের আমাদের এই বর্ডার, ধরো আমাদের দেশ ইন্ডিয়া, কিন্তু এখানে মনে রাখবে ধরো ফরেন এম্বাসি আছে, মানে দোতলায়, এই এম্বাসিগুলো না, এগুলো কিন্তু আমাদের ডোমেস্টিক টেরিটরির মধ্যে পড়বে না, এটা মনে রাখো। আবার একটা জিনিস লক্ষ্য করো, যদি বিদেশে যদি ধরো একটা ফরেন, এইখানে ইন্ডিয়ান এম্বাসি আছে, এই একটা বিদেশের কান্ট্রি, এখানে একটা ইন্ডিয়ান এম্বাসি আছে, এই এম্বাসিগুলো না আবার এই ইন্ডিয়ান টেরিটরির মধ্যে পড়ে যাবে, ডোমেস্টিক ইকোনমির মধ্যে। তাহলে ইন্ডিয়ান এম্বাসি বাইরে যতই থাক সেগুলো ইন্ডিয়ান টেরিটরি ডোমেস্টিক ইকোনমির মধ্যেই পড়ছে, কিন্তু বাইরের ইকোনমি, বাইরের ডোমেস্টিক বাইরের যে সমস্ত এম্বাসিগুলো আমাদের ইন্ডিয়াতে আছে তাদের সেগুলো কিন্তু আমাদের ডোমেস্টিক টেরিটরির মধ্যে পড়ে না। ঠিক আছে।